চলতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখানেই আছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি তোমাদের সাথে অর্থনীতি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকেই অংশগ্রহণ করছো, তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও, এতে করে তোমাদের বন্ধুরাও ক্লাসটি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যত বেশি বন্ধু অংশগ্রহণ করবে, ততই আমাদের সার্থকতা। তো যাই হোক, আমি আমার কথা আর না বাড়িয়ে আমি আমার ক্লাসে আজকে যাচ্ছি। আমাদের আজকের পাঠ চাহিদার আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা এবং চাহিদার সমীকরণ তৈরি করা। এই তিনটি টপিক নিয়ে আজকের আমার আলোচনা। তোমাদের গত ক্লাসে আমি বলেছি যে স্থিতিস্থাপকতা কনসেপ্টটি অত্যন্ত একটি জরুরি কনসেপ্ট ইকোনমিক্সে এবং এটির বহুল ব্যবহার রয়েছে। তারই আজকে প্রতিফলন দেখবে যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা আমরা দেখব এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আমরা আমাদের ক্লাসে যাওয়ার আগে দেখি তোমরা কে কে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা তোমাদের ক্লাসে আরও জয়েন করতে থাকো, আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা ক্লাস করো, আমি শুরু করছি। প্রথমেই আমি একটা জিনিস তোমাদেরকে বলি যে আমরা যে চাহিদা বিধি পড়েছি সেখানে ছিল যে ক্রেতার আয় কোয়ান্টিটি অফ এক্স ইজ এ ফাংশন অফ পি এক্স, পি আর, ওয়াই, এগুলো ছিল, টি এন ছিল। কিন্তু এখন আমি এই তিনটা নিয়েই আপাতত দেখাচ্ছি, কেননা আজকে আমরা এই জিনিসগুলোর উপরেই কাজ করব। আমরা গত ক্লাসে দেখেছি যে অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় এক্স দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা বলেছি। আজকে আমরা এই ফাংশনের মধ্যে কোনো দ্রব্যের নিজের দাম স্থির রেখে, সম্পর্কিত দ্রব্যের দাম স্থির রেখে আমরা শুধুমাত্র আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে, এটি আমরা পড়ব। তাহলে আমাদের এখনকার পড়া কি? আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা। তাহলে দেখো বন্ধুরা, আয় স্থিতিস্থাপকতা কি জিনিস? আমরা কালকের যে সংজ্ঞাটা দেখেছি সেইটিরই একেবারে হুবহু কপি। এখানে শুধুমাত্র স্বাধীন চলকের নামটা চেঞ্জ হবে, আর কিছুই না। কালকে আমরা পড়েছিলাম যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলা হয়।
এই ছিল আমাদের শুধু স্থিতিস্থাপকতা কাকে বলে প্রথম সংজ্ঞাটি। তাহলে দেখো যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলা হয়। এই সংজ্ঞাটার মধ্যেই এটা আমাদের মূল সংজ্ঞা। এটার মধ্যে আমরা আজকে স্বাধীন চলক কি বলবো? আজকে আমাদের আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে ওয়াই বা ইনকাম। আয়কে আমরা ওয়াই দিয়ে ডিনোট করি অর্থনীতিতে। তাহলে ওয়াই হলো আয় স্বাধীন চলক, আর এখানে চাহিদা হলো অধীন চলক। তাহলে এখন আমরা নামগুলো বসিয়ে দেই যে আয়ের শতকরা পরিবর্তনের ফলে স্বাধীন চলক শব্দটা পুরোটা বাদ দিয়ে আমরা বলে দেই যে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আমরা আয় স্থিতিস্থাপকতা বলবো। দেখেছো বন্ধুরা কত সহজ বিষয়টা? স্থিতিস্থাপকতার কনসেপ্টটাকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবেই সংজ্ঞায়িত করছি। তাহলে এখন আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। এই সংজ্ঞাটিকেই এখন আমরা সূত্র আকারে লিখব। ইনকাম ইলাস্টিসিটি অফ ইনকাম, এটাকে আমরা লিখব। আমাদের স্বাধীন চলক আমরা কোথায় যাই জানি? স্বাধীন চলক নিচে এবং অধীন চলক উপরে। তাহলে স্বাধীন চলক হলো আয়, সুতরাং আয়ের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলক আমাদের চাহিদা, সুতরাং চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। এই অনুপাতকে শব্দটার জন্য এই অনুপাত লাইনটি আমরা ব্যবহার করেছি। তাহলে আবারও বলি সংজ্ঞাটি, আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে ইনকাম ইলাস্টিসিটি বা আয় স্থিতিস্থাপকতা বলে। এখন আমরা এটিকে শতকরা, কালকে আমি বলেছি ভাঙানোর নিয়ম কি? যে কোনো কিছুর শতকরা ভাঙাতে হলে চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল ইনটু 100। তাহলে চাহিদার শতকরা পরিবর্তনকে আমরা কি বলবো? চাহিদার পরিবর্তন ডিভাইডেড বাই মূল চাহিদা ইনটু ফর্মুলার জন্য 100 ডিভাইডেড বাই আয়ের শতকরা পরিবর্তনকে ভাঙিয়ে কি লিখব? আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই মূল আয় ইনটু ফর্মুলার জন্য 100। এখন এই 100 কাটাকাটি যায়। এখন আমরা এই পরিবর্তনগুলো বা এই কথাগুলোকে আমরা সিম্বল ব্যবহার করব। চাহিদার পরিবর্তনকে বলবো ডেল্টা কিউ, মূল চাহিদাকে বলবো শুধু কিউ। আয়ের পরিবর্তনকে বলবো ডেল্টা ওয়াই, মূল আয়কে বলবো শুধু ওয়াই। এখন আমরা এই সিম্বলগুলোকে এখানে নিয়ে এসে কি লিখতে পারি? দেখো, ডেল্টা কিউ ডিভাইডেড বাই কিউ। এই ভগ্নাংশ লাইনটি আমরা যদি উঠিয়ে দেই তাহলে এখানে সাইন দিব ভগ্নাংশ সাইন। ডেল্টা কিউ ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। এখন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? দেখো, আমরা এখানে জিনিসটিকে নিয়ে আসি ইকুয়াল টু সাইন দিয়ে, যে ডেল্টা কিউ ডিভাইডেড বাই কিউ ইন্টু ওয়াই বাই ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু, এখন আমি এটাকে মুছে দেই, ডেল্টা ডেল্টা আমরা একসাথে রাখি, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ
তাহলে এটি হলো আমাদের চাহিদার স্থিতিস্থাপকতা। তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা? তাহলে কি দাঁড়ালো? যে আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। সেটিকে আমরা ভাঙিয়ে লিখি যে চাহিদার শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই আয়ের শতকরা পরিবর্তন, এবং এটিকে আমরা সিম্বল বসিয়ে আমরা এখানে এসে পেলাম ফাইনালি ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখন আমি একটি ছোট্ট গাণিতিক উদাহরণ দেখাবো যাতে করে তোমাদের এই ধারণাটি ক্লিয়ার হয়ে যায়। সেটি হলো যে মনে করি কোনো ব্যক্তির আয় 1000 টাকা, সেই সময়ে তার কোনো একটি জিনিসের চাহিদা ছিল 10 একক, ঠিক আছে? এবং তারপরে আমরা আয় বেড়ে দেখাচ্ছি, তার আয় বেড়ে 1100 টাকা হলো বেড়ে, এবং চাহিদা বেড়ে হলো 12 একক। এখন আমরা এই ফর্মুলাটির মধ্যে মান বসিয়ে আমরা দেখব তোমরা অনেকেই জয়েন করেছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমি লিখি, তোমরা দেখো আরো। এখন আমরা ফর্মুলার মধ্যে মান বসাই। ডেল্টা ই ইলাস্টিসিটি অফ ইনকাম ইজ ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা আবার লিখি, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ, ঠিক আছে? এখন এখানে আমরা মান বসাই। দেখো ডেল্টা কিউ চাহিদার চেঞ্জ, আয় যখন 1000 টাকা তখন চাহিদা 10 একক, আয় বেড়ে 1100 টাকা হলো, চাহিদা বেড়ে 12 একক হলো। আমরা জানি আয় বাড়লে আমাদের চাহিদা বাড়ে, দামের পরিবর্তন হোক বা না হোক, আয় বাড়লে আমাদের চাহিদা বাড়ে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে চাহিদা বাড়লো কত একক? 2 একক। এটা যেহেতু বেড়েছে তাই আমরা কি সাইন ব্যবহার করব? প্লাস সাইন ব্যবহার করব। আয় বেড়েছে কত? 100 টাকা, সাইন কি ব্যবহার হবে? প্লাস সাইন। অরিজিনাল আয় বা প্রাথমিক আয় কত? ইন্টু 1000 টাকা ডিভাইডেড বাই অরিজিনাল চাহিদা কত? 10 একক। তাহলে আমরা এখন এই পেলাম। এখন আমাদের এই শূন্য কাটা গেল, এখানে 2 শূন্য কাটা গেল, তাহলে থাকলো কত? 2, এবং এটি প্লাস। দেখো তাহলে আমরা এই যে প্লাস সাইন পেলাম, এটি দিয়ে আমরা বুঝবো যে আয় সবসময়, আয় স্থিতিস্থাপকতা সবসময় ধনাত্মক, অর্থাৎ আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় কমলে চাহিদা কমবে। তোমার এখন এরকম একটি উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারে প্রশ্নে, যে প্রয়োগের প্রশ্ন আসতে পারে যে আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এটি আসতে পারে। তারপরে তোমার প্রশ্ন আসতে পারে আয় স্থিতিস্থাপকতা সবসময় ধনাত্মক হয়, বুঝিয়ে বলো, এটি তোমার একটি অনুধাবনের প্রশ্নও আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে তুমি এরকম একটি উদাহরণ দিয়ে স্থিতিস্থাপকতা বের করেও দেখাতে পারো যে হ্যাঁ আয় স্থিতিস্থাপকতা সবসময় এইভাবেই ধনাত্মক হয়, কেননা আয় বাড়লে চাহিদা বাড়ে। তোমার আরও একটি প্রশ্ন হতে পারে যে আয় স্থিতিস্থাপক চাহিদা রেখাটি কেমন হবে? সেটি ডান দিকে ঊর্ধ্বগামী হবে। কেন? কারণ আয়ের সাথে চাহিদার সম্পর্ক সমমুখী। দেখো আয়ের সময় চাহিদা রেখাটা হবে এরকম, অর্থাৎ আয় এদিকে, আয় হচ্ছে এদিকে। আমরা যদিও স্বাধীন চলক হিসেবে দেখাই, কিন্তু আমরা মার্শালকে ফলো করে, অধ্যাপক মার্শালকে ফলো করে আমরা সবসময় চাহিদাকে ভূমি অক্ষে দেখিয়ে থাকি। তাহলে আয় চাহিদা রেখাটি এরকম ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আশা করি তোমরা আয় স্থিতিস্থাপকতা বুঝতে পেরেছ। এখন আমরা যাব আমাদের আজকের যে লেসন, সেটি হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন দেখো আড়াআড়ি স্থিতিস্থাপকতা যখন আমরা দেখব, আবারও আমরা সেই ফাংশনটিতে ফিরে যাই। আমাদের চাহিদা ফাংশন ছিল কোয়ান্টিটি অফ এক্স ইজ এ ফাংশন অফ পি এক্স পি আর ওয়াই। এখন এই ওয়াই এর সাথে চাহিদার সম্পর্ক দিয়ে আমরা বের করলাম আয় স্থিতিস্থাপকতা দেখলাম। এখন আমরা দেখব পি আর, অর্থাৎ রিলেটেড প্রাইস, তার মানে রিলেটেড গুডস প্রাইস। আমরা অনেকবার বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি যে রিলেটেড গুডস কোনগুলো, অর্থাৎ সম্পর্কিত দ্রব্য হচ্ছে বিকল্প দ্রব্য এবং পরিপূরক দ্রব্য। তাহলে এখন আমাদের স্থির থাকবে কি কি? স্থির থাকবে আমাদের আয় স্থির থাকবে,
এবং কোনো দ্রব্যের নিজের দাম স্থির থাকবে, শুধুমাত্র PR অর্থাৎ রিলেটেড গুডস প্রাইস এই জিনিসটি এখন আমাদের জন্য স্বাধীন চলক। তাহলে আমরা এটিকে বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আড়াআড়ি স্থিতিস্থাপকতা আমরা বলে থাকি এই জিনিসটিকে। এখন আড়াআড়ি স্থিতিস্থাপকতার আবার সংজ্ঞা কি হবে, যে সম্পর্কিত দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে বিবেচ্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আমরা বলবো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। যেমন আমরা বলে থাকি যে একটি দ্রব্যের দুই ধরনের তার সম্পর্কিত দ্রব্য, একটি হচ্ছে বিকল্প দ্রব্য, আরেকটি হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য, খেয়াল করো, চায়ের বিকল্প কি? কফি। আবার চায়ের পরিপূরক চিনি এবং দুধ। কলম, কালি, এরা একে অপরের পরিপূরক। গাড়ি, পেট্রোল, এরা একে অপরের পরিপূরক। তাহলে আমরা বিকল্প এবং পরিপূরক দ্রব্য সম্পর্কে ধারণা নিলাম। এখন আমরা ধরে নেই যে এক্স এবং ওয়াই দুটি দ্রব্য। এখন এই দুটি দ্রব্য কে কি আমরা সেটা জানি না, কে কার বিকল্প কে কার পরিপূরক এটি আমরা প্রথমেই জানি না, ধরে নেই। ধরে নিয়ে এখন আমরা যে কোনো একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যটির চাহিদার কি ধরনের পরিবর্তন হয় সেটি আমরা দেখব, এবং এই পরিবর্তনের সাথে যে তাদের মধ্যে যে অনুপাত কাজ করে সেটি হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে আমরা বলবো যে আড়াআড়ি স্থিতিস্থাপকতার আমরা ডাইরেক্ট এবার সূত্রেতেই যেতে পারি, কারণ আমরা অলরেডি জানি যে স্বাধীন চলক সম্পর্কিত দ্রব্যের দামের ফলে অধীন চলক বিবেচ্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলবো। সুতরাং আমরা সূত্রে যদি যাই তাহলে তোমরা আশা করি বুঝবে। ইলাস্টিসিটি অফ ক্রস ইজ ইকুয়াল টু, আমরা বলবো যে আমরা ধরে নিয়েছি একটি দ্রব্য এক্স আর একটি দ্রব্য ওয়াই। এখন ওয়াই এর ধরে নেই ওয়াই এর দাম, আর এক্স এর ওয়াই এর দাম আর এক্স এর চাহিদা। তাহলে কি দাঁড়ালো কথাটা? ওয়াই হচ্ছে এখানে স্বাধীন চলক, এক্স হচ্ছে অধীন চলক। তাহলে আমরা লিখি যে ওয়াই দ্রব্যের, এখানে কিন্তু দ্রব্য কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, না হলে তুমি মিস করবে যে এখানে নর্মাল চাহিদার স্থিতিস্থাপকতা হয়ে যাবে, কারণ আমরা দেখছি কিন্তু আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তাহলে কি হলো? ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। দেখো তোমরা, তাহলে আরেকবার বলি, ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আমরা যে আগে যে চাহিদার স্থিতিস্থাপকতা পড়েছি সেখানে আমরা কি পড়েছি? কোনো একটি দ্রব্যের নিজের দামের শতকরা পরিবর্তনের ফলে নিজের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলেছিলাম সেই দ্রব্যটির চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ একটি দ্রব্যের যদি কমলা হয়, কমলার দামের শতকরা পরিবর্তনের ফলে কমলার চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে আমরা শুধু চাহিদার স্থিতিস্থাপকতা বলি। এখন কিন্তু আমরা বলবো যে বিকল্প দ্রব্য বা পরিপূরক দ্রব্য যেটাই হোক, আমরা একটিকে যদি চায়ের আড়াআড়ি স্থিতিস্থাপকতা জানতে চাই তাহলে আমরা বলবো কফির দামের শতকরা পরিবর্তনের ফলে চায়ের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাদের অনুপাতকে চায়ের আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলা হবে। বিষয়টি তাহলে কিছুটা হলেও বুঝতে পেরেছ। এখন আমরা এটিকে আবারও সেই একই নিয়মে শতকরাকে ভাঙাবো। কি করব? এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন, যেটিকে আমরা বলবো ডেল্টা কিউ এক্স। খুব
ঠান্ডা মাথায় কাজটি করতে হবে তোমাকে, নাহলে কিন্তু তুমি ভুল করে ফেলবে। এরপরে হচ্ছে এক্স দ্রব্যের মূল চাহিদা, তাহলে কি হলো? শুধু কিউ এক্স। এই এক্স কথাটি আমরা বারবার লাগাচ্ছি, তার কারণ এখানে আমরা ধরে নিয়েছি একটি দ্রব্য এক্স যার চাহিদা এবং অপর দ্রব্যটি হলো ওয়াই যার দাম বিবেচনা করছি। তাহলে ইনটু আমরা জানি ফর্মুলার জন্য, শতকরার জন্য আমরা 100 বসাবো। এরপরে ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনকে কি লিখব? ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, এটিকে লিখব ডেল্টা পি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের মূল দাম, শুধু পি ওয়াই লিখব। এগুলিকে আমরা ব্র্যাকেটে রাখি, ইনটু ফর্মুলার জন্য 100। এখন 100 কাটাকাটি যায়। এখন আমরা এই জিনিসটাকে দেখো, এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তনকে কি লিখেছি? এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই এক্স দ্রব্যের মূল চাহিদা কিউ এক্স ডিভাইডেড বাই এই ভগ্নাংশ লাইনটি হচ্ছে এটি, ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন ডেল্টা পি ওয়াই, দামের পরিবর্তন ডেল্টা পি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের মূল দাম পি ওয়াই। এইটিকে আমরা শতকরা ভাঙায় এভাবে লিখলাম। এখন আমরা শুধুমাত্র সিম্বল নিয়ে আসব। ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই কিউ এক্স, এই লাইনটিকে উঠাই দিলে আমরা কি সাইন দিব? ডিভাইডেড বাই সাইন দিব। ডেল্টা পি ওয়াই ডিভাইডেড বাই পি ওয়াই। এখন আসো আমরা এটিকে মুছে দিয়ে আমরা এখন ক্রস মাল্টিপ্লিকেশন করব। ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই কিউ এক্স ইন্টু কি হবে? পি ওয়াই উপরে চলে যাবে, পি ওয়াই বাই ডেল্টা পি ওয়াই। এখন আসো আমরা ডেল্টা ডেল্টা একদিকে রাখবো, ডেল্টা কিউ এক্স নিচে নিয়ে আসবো ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্সকে এখানে নিয়ে আসলাম, অর্থাৎ চেঞ্জগুলোকে একদিকে, অরিজিনালগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। এই হলো আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র আমরা পেয়ে গেলাম। কি হলো সূত্রটা? ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এখন আমরা আবার একটি গাণিতিক উদাহরণ দেখব। সেটির মধ্যে আমরা একটি কাল্পনিক একটি উদাহরণ নিয়ে নেই। সেটি হচ্ছে যে ওয়াই দ্রব্যের দাম এক্স দ্রব্যের চাহিদা। ঠিক আছে, ওয়াই দ্রব্যের দাম ধরে নিলাম 10 টাকা, একটির দাম 10 টাকা, এবং সেই অবস্থায় এক্স দ্রব্যের চাহিদা হলো 100 একক। যখন ওয়াই দ্রব্যের দাম 10 টাকা তখন এক্স দ্রব্যের চাহিদা 100 একক। ধরো যে দাম কমে 8 টাকা হয়ে গেল, এখন ওয়াই দ্রব্যের দাম কমলো, আমাদের তো মনে হবে তাতে এক্স দ্রব্যের কি হবে, কিন্তু হ্যাঁ, যদি তাদের মধ্যে রিলেশন থেকে থাকে তাহলে অবশ্যই ওয়াই দ্রব্য এখানে রেসপন্ড করবে। মনে করি ওয়াই দ্রব্যের চাহিদা বেড়ে 110 একক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আমরা এই ফর্মুলাটার মধ্যে মান বসাবো। সেটি কীরকম দেখো, আমরা ফর্মুলাটা এখানে আরেকবার একটু কষ্ট করে লিখে নেই। ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই কিউ এক্স ইন্টু ডেল্টা পি ওয়াই, ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। এই ফর্মুলার মধ্যে এখন আমরা
মান বসাবো। কি হবে? ডেল্টা কিউ এক্স চাহিদার চেঞ্জ কত চেঞ্জ হয়েছে? 10 একক চেঞ্জ হয়েছে, 100 থেকে 110 হয়েছে, বেড়েছে, সুতরাং প্লাস সাইন ব্যবহার করব 10। দাম কি হয়েছে? 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, তার মানে দাম কমেছে 2 টাকা, সুতরাং মাইনাস সাইন ব্যবহার করব। আমরা গত ক্লাসে বলেছি এটি গণিতের মাইনাস নয়, এটি হচ্ছে শুধুমাত্র সম্পর্ক বোঝানোর জন্য প্লাস এবং মাইনাস সাইন। যখন কিছু বাড়ে তখন আমরা প্লাস সাইন দিয়ে বোঝাই, আর যখন কমে তখন মাইনাস সাইন দিয়ে বোঝাই। ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স। পি ওয়াই হলো প্রাথমিক দাম বা মূল দাম, সেটি হলো 10 ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা কিউ এক্স, এটি হলো 100। তাহলে এখন দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা গেল, থাকলো কত? মাইনাস হাফ। এই যে এখানে মাইনাস আসলো, এটি এখন আমাদের একটি সাইন বা চিনবার উপায় এই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বুঝবার। সেটি কি? সেটি হলো এই মাইনাস সাইন দিয়ে বোঝা যাবে যে একটির দাম কমেছে, অপরটির চাহিদা বেড়েছে, তার মানে এরা একে অপরের পরিপূরক। যদি এটি পেট্রোলের দাম হয় তাহলে এটি গাড়ির চাহিদা, এটি যদি চায়ের দাম হয় তাহলে এটি চিনির চাহিদা, বা মানে দুধের দাম হয় তাহলে এটি চায়ের চাহিদা। তাহলে চায়ের পরিপূরক হলো চিনি এবং দুধ, তাহলে চিনি এবং দুধের দাম যদি কমে তাহলে চায়ের চাহিদা বাড়বে, পেট্রোলের দাম যদি কমে গাড়ির চাহিদা বাড়বে। এই একই উদাহরণে আমরা কিন্তু আরেকটি কাজ করতে পারি, সেটি হলো যে এখানে আমরা যদি দেখাই যে দাম এখানে বাড়লো, 10-এর জায়গায় 10 টাকার থেকে বেড়ে 12 টাকা হলো, এখানেও কিন্তু চেঞ্জ হয়েছে 2 টাকা, কিন্তু এটা কি ধরনের চেঞ্জ? পজিটিভ চেঞ্জ, অর্থাৎ বেড়েছে। তখন কিন্তু তোমার এগুলি সব ঠিক আছে। দেখো ডেল্টা কিউ এক্স 10 প্লাস সাইন হবে, বেড়েছে, কিন্তু এখানে দাম বেড়েছে, ফলে আমার এখানে কি হবে? প্লাস সাইন দিব, আর বাকি 10/100 একই থাকবে, তাহলে এখানে আমার রেজাল্ট কি আসবে? প্লাস আসবে। যখন এরকম প্লাস আসবে তখন আমরা বুঝে নিব এই দ্রব্য দুটি একে অপরের পরিবর্তক, অর্থাৎ বিকল্প, অর্থাৎ চা এবং কফি। এটি যদি চায়ের দাম হয়, চায়ের দাম যদি বেড়ে যায় তখন কফির চাহিদা বেড়ে যাবে। কেন? কারণ যারা চা খাচ্ছিল তারা ভাববে যে এখন চায়ের দাম এত বেড়ে গেছে, ঠিক আছে আমরা প্রায় কাছাকাছি কফি খাই, তাহলে কি হলো? আলটিমেটলি কফির চাহিদা বেড়ে গেল। চায়ের দাম বাড়লে কফির চাহিদা বেড়ে যায়। তাহলে এই হলো আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা সংক্রান্ত সবকিছু। তাহলে তোমরা এখানেও আবার সেই একইভাবে প্রশ্ন আসতে পারে যে তোমার আড়াআড়ি স্থিতিস্থাপকতা দিয়ে একটি সূচি তোমাকে দিয়ে দিতে পারে, এই সূচি থেকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যটির প্রকৃতি নির্ণয় করো। দ্রব্যটির প্রকৃতি কেমন? দ্রব্যটি কি পরিবর্তক নাকি পরিপূরক? এরকম তোমার প্রশ্ন আসতে পারে। এরকম প্রশ্ন আছে, আমরা 2016 কুমিল্লা বোর্ডে দেখেছি যে প্রশ্নটি ছিল এরকম। আমি প্রশ্নটি লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। তোমার যে সবসময় যে ওয়াই এর দাম আর এক্স এর চাহিদা হবে তা না, তোমাকে কিন্তু ঘুরিয়েও দিতে পারে। তুমি যেভাবেই শিখো তোমার সব রকমই তোমাকে জানতে হতে পারে। যেমন এখানে বলতে পারে এক্স দ্রব্যের দাম, তারপরে দিল ওয়াই দ্রব্যের, আরেকটা কলাম দিল ওয়াই দ্রব্যের দাম। তোমাকে কনফিউজ করার জন্য কিন্তু অনেক কিছু করা হবে, কিন্তু তুমি যদি জিনিসটা জানো তুমি কনফিউজড হবে না। এক্স দ্রব্যের দাম দিল, ওয়াই দ্রব্যের দাম দিল, এখন এক্স দ্রব্যের চাহিদা লিখলো। এরকম একটি প্রশ্ন কিন্তু তুমি 2016 কুমিল্লা বোর্ড বইতে দেখো। এক্স দ্রব্যের চাহিদা দেখো তো, এখানে দেখে মনে হবে যে কি ব্যাপার, 3টা কলাম কেন? আপাতত শিখালো 2টা দিয়ে, একটার দাম অপরটির চাহিদা। এখানে তোমাকে কেন এটা করেছে? দেখো 6 টাকা, এক্স দ্রব্যের দাম 6 টাকা, তখন ওয়াই দ্রব্যের দাম 5 টাকা এবং এক্স দ্রব্যের চাহিদা 4 টাকা, 4 একক, 4 একক। এরপর এখানে আবার লিখেছে এক্স দ্রব্যের দাম 6 টাকা, ওয়াই দ্রব্যের দাম কমে হলো 4 টাকা এবং এর ফলে এক্স দ্রব্যের চাহিদা কমে হলো 1 একক। এখন দেখো তো বিষয়টা,
তোমরা তো পরীক্ষার হলে কি হবে, ঘাবড়িয়ে যাবে যে কি ব্যাপার, আপাত শিখালো দুইটা দিয়ে, এখন কেন তিনটা, কোনটার সাথে কি করব। তোমাকে যদি প্রশ্ন করে যে এক্স দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তাহলে তুমি আসলে তোমাকে এই পোর্শনটা দিয়েছে তোমাকে পাজল করার জন্য, তোমাকে যাচাই করার জন্য যে তুমি আসলে জিনিসগুলো বোঝো কিনা। আসলে এই অংশটির কোনো ফাংশন বা ভূমিকা এখানে নেই। এক্স দ্রব্যের দাম দিয়ে এক্স দ্রব্যের চাহিদা আসলে আমরা বের করব না। তার কারণ হচ্ছে এক্স দ্রব্যের দাম দিয়ে যদি এক্স দ্রব্যের চাহিদার সাথে সম্পর্ক আমরা বের করি বা স্থিতিস্থাপকতা বের করি, তাহলে সেটি কিন্তু নর্মাল চাহিদার স্থিতিস্থাপকতা হয়ে যাবে। সেটা কিন্তু আজকের আমাদের আলোচ্য বিষয় না। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো আড়াআড়ি স্থিতিস্থাপকতা। সুতরাং একটির দাম অপরটির চাহিদা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এক্স দ্রব্যের দামের কোনো ভূমিকা এখানে নেই। আমাকে কাজ করতে হবে ওয়াই দ্রব্যের দাম আর এক্স দ্রব্যের চাহিদা দিয়ে। বুঝতে পেরেছো সবাই? এখন আমরা খুব স্বাভাবিকভাবেই ইলাস্টিসিটি অফ ক্রস বের করে ফেলবো। এখানে আমাদের চাহিদার চেঞ্জ কত? 3। কি হয়েছে? কমেছে, সো মাইনাস সাইন। এখানে আমাদের দামের চেঞ্জ কত? 1 ইন্টু আমাদের অরিজিনাল দাম হলো 5, অরিজিনাল চাহিদা হলো 4, এবং এখানে দেখা যাচ্ছে যে 15/4। এটাকে আমরা ভাগ করলে 3.75 পাবো ইনশাল্লাহ। তো যাই হোক 3.75, এবং এটা মাইনাস সাইন আসবে, ঠিক আছে, কারণ এখানে মাইনাস রয়েছে। তাহলে এখন আমরা কি দেখতে পেলাম যে এই যে মাইনাস আসলো, এটি দিয়ে আমরা বলে দিব যে ওয়াই এবং এক্স হচ্ছে পরিপূরক দ্রব্য, একে অপরের পরিপূরক। ওয়াই যদি গাড়ির মানে পেট্রোলের দাম হয়, তাহলে গাড়ির চাহিদা হলো এক্স। এটি হলো আমাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখান থেকে তোমাকে আরেকটি প্রশ্ন করতে পারে যে এক্স ও ওয়াই দ্রব্যের মধ্যকার পারস্পরিক চাহিদা রেখার ঢাল কেমন হবে? পারস্পরিক চাহিদা রেখার ঢাল কেমন হবে? এদের দুজনার যে আমরা দেখলাম আড়াআড়ি স্থিতিস্থাপকতা নেগেটিভ বা মাইনাস আসলো, এর ফলে আমরা বললাম যে এরা পরিপূরক দ্রব্য। তা আমরা আগে শিখেছি যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা কেমন হয়? ডান দিকে নিম্নগামী। আমরা কিন্তু চাহিদা বিধির ব্যতিক্রমে পড়েছি, চাহিদার নির্ধারকে পড়েছি। সেখানে কি হবে? চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এদিকে পেট্রোলের দাম, এদিকে গাড়ির চাহিদা। তাহলে কি হবে? রেখা ডান দিকে নিম্নগামী হলো, তাহলে এখানে স্লোপ কি হবে? ঋণাত্মক স্লোপ, ঠিক আছে, রেখা হবে ডান দিকে নিম্নগামী। তাহলে এটিও একটি অবজেক্টিভ তোমার আসতে পারে, অথবা এই একই প্রশ্ন দিয়ে তোমাকে কিন্তু সাবজেক্টিভ প্রশ্নও করতে পারে। কিভাবে? দেখো, এই একটি প্রশ্ন দিয়ে, এটি যেমন আমি দুটি অবজেক্টিভ দেখালাম, এখানে তোমার একটি সাবজেক্টিভ কোশ্চেনও হয়। এরকম একটি সূচি দিয়ে তোমাকে বলতে পারে যে এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এখানে কিন্তু তখন তারা তোমাকে এই তিনটা জিনিস দেওয়ার একটা অর্থ থাকবে। কেন অর্থ থাকবে? গতে তোমাকে বললো এক্স দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তখন তোমার কি হবে? এক্স দ্রব্যের দামের সাথে এক্স দ্রব্যের চাহিদার কে কাজে লাগিয়ে তুমি চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করবে। ঘতে গিয়ে উচ্চতর দক্ষতায় তোমাকে গিয়ে বলতে পারে এক্স এবং ওয়াই এর মধ্যে তাদের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কত এবং তাদের মধ্যে সম্পর্ক কিরূপ, দ্রব্যটির প্রকৃতি নির্ণয় করো বা দ্রব্যটির ঢাল নির্ণয় করো, সেটিও তোমাকে বলতে পারে, বা ঢাল কিরূপ হবে সেটিও হয়। তাহলে দেখো, তখন তোমার ঘতে গিয়ে তোমার তো উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতার ভিতরে আমরা জানি জ্ঞান থাকে, অনুধাবন থাকে, প্রয়োগ থাকে, উচ্চতর দক্ষতা থাকে। 4টি অংশের জন্য 4 মার্কস। তাহলে তোমার সেখানে তোমার মানে তুমি বলবে যে এক্স এবং ওয়াই এর মধ্যে আড়াআড়ি স্থিতিস্থাপকতা হচ্ছে এরকম। আড়াআড়ি স্থিতিস্থাপক আমরা জানি, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞা এরকম। তারপরে সূত্র দিয়ে তুমি সূত্র বের করে তুমি প্রয়োগের অঙ্কটা করবে, ঠিক এই অঙ্কটাই করবে। করার পরে তুমি তখন বলবে যে যদি এদের মধ্যে যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, তাই তাদের রেখাটি হবে ডান দিকে নিম্নরূপ। এরকম একটি রেখা আঁকবে, রেখা এঁকে বলবে যেহেতু রেখাটি ডান দিকে নিম্নগামী, তাই ঢাল ঋণাত্মক এবং এদের মধ্যে সম্পর্ক বিপরীতমুখী। এইভাবে তুমি লিখলে আশা করি তুমি 4-এ 4ই পাবে।
তাহলে আমরা আজকে আমাদের মেইন টপিক ছিল আয় স্থিতিস্থাপকতা আর আর স্থিতিস্থাপকতা। তাহলে আমরা এই দুটি জিনিস বুঝলাম। আজকে আমাদের একটু ভিন্ন একটি জিনিস যেটি পড়ার মাধ্যমে আমাদের চাহিদা সংক্রান্ত সব কিছু শেষ হবে, সেটি হলো চাহিদার সমীকরণ আমরা কিভাবে পাই বা তৈরি করি। সেটি হচ্ছে আমরা তাহলে আমাদের এই অংশটা আমরা মুছে ফেলি। চাহিদার সমীকরণ তোমরা দেখেছ যে চাহিদার লিনিয়ার সমীকরণ কাকে বলে? চাহিদার লিনিয়ার সমীকরণ হচ্ছে যে সমীকরণে স্বাধীন চলকের পাওয়ার এক, তাকেই আমরা বলি একমাত্রিক সমীকরণ বা লিনিয়ার সমীকরণ। তাহলে এখন আমাদের একটি সূচি দেয়া থাকবে, সেখান থেকে বলবে তুমি একটি চাহিদার লিনিয়ার সমীকরণ তৈরি করো বা চাহিদার সমীকরণ তৈরি করো। দেখো তোমরা কিভাবে দেয়া থাকে সাধারণত প্রশ্নে, দাম, চাহিদা। দাম দেয়া রয়েছে তোমাদের 6 টাকা, চাহিদা দেয়া রয়েছে 8 একক। এখন দাম কমে 5 টাকা হলো এবং চাহিদা বেড়ে 10 ইউনিট হলো। এরকম একটি উদ্দীপক তোমাকে দেয়া থাকবে, তোমাকে বলবে চাহিদা সমীকরণ তৈরি করো। চাহিদা সমীকরণ তৈরি করো, এটি তোমার গয়ের একটি প্রশ্ন, প্রয়োগে আসে। তোমরা দেখেছো ঢাকা বোর্ড 2017-তে এই প্রশ্নটি এসেছে। তো এখানে তুমি বলবে যে তোমরা এটি তৈরি করার একটি ফর্মুলা বা একটি সূত্র রয়েছে, সেই সূত্রটি দিয়ে শুরু করবে। তোমরা বলবে যে আমরা জানি, ঠিক এভাবেই তুমি পরীক্ষার খাতায় লিখবে, আমরা জানি। কি জানি? দেখো সূত্রটা হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস quantity of one commodity divided by quantity of one minus Q1 minus Q2, অর্থাৎ প্রাথমিক চাহিদার কোনো দ্রব্যের চাহিদার প্রাথমিক চাহিদা এবং এটি হলো পরিবর্তিত চাহিদা। আমি পুরোটা লিখি, তারপর আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি কোনটা কি। এরপর হচ্ছে P minus P1 divided by P1 minus P2। এই সূত্রটি তোমাদেরকে মুখস্থই রাখতে হবে। কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ মাইনাস Q1 মানে হলো প্রাথমিক চাহিদা 8 ইউনিট এবং Q2 হলো 10 ইউনিট, আর P হলো আমরা যেটি স্বাধীন চলক। এরপরে P1 হলো আমাদের প্রাথমিক দাম, P2 হলো পরবর্তী দাম। তাহলে এই ফর্মুলাটার মধ্যে আমরা মান বসিয়ে পাই, দেখো কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস Q1 মানে হলো 8 ডিভাইডেড বাই 8 মাইনাস 10 ইজ ইকুয়াল টু P হলো প্রাথমিক, P তো আমরা নর্মাল যেটা বের হবে স্বাধীন চলক, P1 হলো 6 ডিভাইডেড বাই 6 মাইনাস 5, 6 মাইনাস 5। দেখো আবারও বলে দিচ্ছি, Q1 হলো প্রাথমিক চাহিদা, Q2 হলো পরিবর্তিত চাহিদা, P1 হলো প্রাথমিক দাম, P2 হলো পরিবর্তিত দাম। এই মানগুলো আমরা এখানে বসালাম। সুতরাং কি পাওয়া যায় দেখো, বা কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস 8 ডিভাইডেড বাই 8 মাইনাস 10 কি হবে, মাইনাস 2 আসবে, ইজ ইকুয়াল টু P মাইনাস 6 ডিভাইডেড বাই 6 মাইনাস 5, এখানে 1 আসবে। তাহলে এখন আমরা কি পাই দেখো, বা এটিকে 1 দিয়ে গুণ করলে আমরা এটিই পাবো, কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস 8, এবং এটিকে এই মাইনাস 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যায় দেখো, মাইনাস 2 আর মাইনাসে মাইনাসে প্লাস 12। ঠিক আছে, 6 দুগুণে 12। ঠিক আছে, এখন আমরা এটিকে
নিয়ে আসি এখানে। বা কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু, ও 2p ছিল আমাদের, 2 শুধু না 2p ছিল, 2p এখানে p ছিল যেটা আমরা মিস করেছি। যাই হোক, কোয়ান্টিটি অফ ডিমান্ড -8 ইজ ইকুয়াল টু -2p প্লাস 12। তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 28 আর 12, 8 এই পাশে চলে গেল, তাহলে কি হয়ে যাবে 12 আর 8 এর সাথে -2p প্লাস 20। তাহলে আমরা আবার সাজিয়ে লিখি, বা কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু 20 মাইনাস 2p। দেখো, আমরা যে চাহিদার লিনিয়ার সমীকরণ থেকে তোমাদের চাহিদা রেখা অঙ্কন শিখিয়েছি, সেখানে কি ছিল? চাহিদার সমীকরণ ছিল কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু a মাইনাস বিপি। দেখো মিলিয়ে যে এই ফর্মে আমরা এসেছি। কোয়ান্টিটি অফ ডিমান্ড, এর মান 20, বি হলো 2 এবং পি স্বাধীন চলক দাম। তাহলে তোমরা দেখতে পেয়েছো যে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 20 মাইনাস 2p, এই উদাহরণ থেকে আমরা পেয়েছি। এভাবে তোমার একটি প্রশ্ন আসতে পারে। গতে তোমাকে এটা বলতে পারে, ঘতে গিয়ে বলবে এটি কোন বিধিকে প্রতিফলিত করে তা বিশ্লেষণ করো, সেটা বলতে পারে। অথবা ঘতে তোমার আবার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দেখাও দ্রব্যটির প্রকৃতি কেমন, সেটা বলেও তোমাকে উচ্চতর দক্ষতায় দিতে পারে। আলটিমেটলি গতে আমরা লক্ষ্য করেছি এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে। যাই হোক, আমরা মোটামুটি এই প্রশ্নগুলোর মধ্য থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে সেটিও দেখলাম, অবজেক্টিভ দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এই পর্যন্ত গত 3টি ক্লাস আমরা প্রথম পড়েছি চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা রেখা অঙ্কন এবং ব্যাখ্যা করা। এরপরে আমরা চাহিদার নির্ধারক পড়েছি। তারপরে আমরা লাস্ট ক্লাসে চাহিদার স্থিতিস্থাপকতা পড়লাম। আর চাহিদার স্থিতিস্থাপকতার যে বহুল ব্যবহার রয়েছে তারই আজকে ধারাবাহিকতায় আমরা আয় স্থিতিস্থাপকতা দেখলাম, আর স্থিতিস্থাপকতা দেখলাম, এবং আলাদা করে আমরা চাহিদার সমীকরণ নির্ণয়ও আজকে শিখে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের যার যেখানে অসুবিধা থাকবে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিব। আর তোমরা কে কোন কলেজ থেকে জয়েন করো সেটিও তোমরা সবসময় লিখবে, তাতে করে আমরা বুঝতে পারবো যে কিশোর বাতায়ন কিন্তু তোমাদের জন্য এই একটি মহতি উদ্যোগ নিয়েছে যে সারা বাংলাদেশের সমস্ত স্টুডেন্টকে একটি প্ল্যাটফর্মে এনেছে। এটি কিন্তু একটি বিশাল কর্মযজ্ঞ। সুতরাং তোমরা সবাই অংশগ্রহণ করবে, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো আমার লাইভ ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।